এখনো শীত করছে তনু? উহু, শুতে আসেন। সরফরাজ নির্ভর শ্বাস ফেলে। কাঁথাটা আর একটু টেনে তুলে তন্দ্রার পিছনে যেয়ে শুতেই তন্দ্রা যার পরনায় অবাক হয়ে বলে, পেছনে যেয়ে শুচ্ছেন কেন? এপাশে আসেন। সরফরাজ কাঁথার নিচে ঢুকে যায়। তন্দ্রাকে কাছে টেনে পিঠটা চওড়া বুকের সাথে ঠেকিয়ে নিতে নিতে বলে, এই যে তোমাকে ধরে শুচ্ছি, আর কথা না, ঘুমিয়ে পড়ো। তন্দ্রা হাসল, সুখের হাসি। ওপাশ থেকে জড়িয়ে এপাশে আসা শক্তপোক্ত হাতটার উপর হাত রেখে চোখ বুজে বলল, কাল লেপটা নামাতে হবে, বুঝলেন? সেকেন্ড পাঁচেকেও কাটল না বোধ হয়। গ্রীবার উপর অপ্রস্তুত আদরটাই তীব্র শীতের চেয়েও শিরশির করে কেঁপে উঠল তন্দ্রা। কোনো রকমে বলল, কি করেন, ঘুমান তো। পেছনের থেকে সরফরাজের মৃদু হাস্য কণ্ঠ শোনা গেল, আমি থাকতে তোমার লেপের কি দরকার তনু? ছি। ভয় পেলে তো আব্বা আম্মার সামনে ঝাপটে ধরতেও লজ্জা পাও না, আর এখন এক কাঁথার নিচে ছি ছি করছো। হায় তন্দ্রাবতী। সকাল হতেই সূর্যের দেখা মেলেনি। দূরের গাছগুলোর উপর পেলব তুলোর মতন কুয়াশারা ভেসে আছে যেন। গাছের পাতাগুলো শীঘ্রই পতন উন্মুখ। শীত এসেছে বলে। ঘড়িতে 8টা 10 কেবল। নরম বিছানায় আধশোয়া হয়ে বসে আছে বিভা। এক হাতে কাঁধ জড়িয়ে ধরে তাকে বুকের পাশে লাগিয়ে রেখেছে সরফরাজ। নিচের মেলে রাখা পায়ের উপর পাহাড় সম বিরক্তি নিয়ে কিঞ্চিত ভ্রু কুঁচকে চেয়ে আছে বিভা। পায়ের ব্যথায় রাত থেকে কাহিল অবস্থা বেচারির। এক ছটাক ঘুমোতে পারেনি। কাল সারা দিন হেঁটে ফিরে ঘুরে ব্যথাটা নেহাতি অবহেলা করেছিল। ঘুণাক্ষরেও টের পায়নি এই ব্যথা ধীরে ধীরে এমন তুখর তীব্র হবে। তার উপর পড়েছে শীত। শীতে একটু ব্যথা পেলেই মানুষের মরি মরি অবস্থা হয়। সে তো বেচারি হোঁচট খেয়ে যে ইটের উপর পড়েছে। উঠোনে কে কোন অলক্ষণে সময় যে ইটগুলো রেখেছিল আল্লাহই জানে। গরম পানির বোতল কাপড়ে মুড়িয়ে হাঁটুর কাছে দিয়ে রেখে দিয়েছেন জাহানারা। বিশেষ লাভ হচ্ছে না অবশ্য। অনবরত টনটন করেই চলেছে জায়গাটা। বিভা বিড়বিড় করে বলল, ভাইজান, আমি কেন পড়ে গেলাম বলেন তো? উত্তরে আলতো করে বোনের মাথায় হাত বুলিয়ে দিল সরফরাজ। সেরে যাবে। সারছে না তো। সারাদিন উড়নচণ্ডীর মতন টই টই করলে ব্যথা তো হাওয়ায় সেরে যাবে। চাপা ভর্ৎসনায় ভরপুর কণ্ঠটা এলো দরজার কাছ থেকে। বিভা চোখ তুলে তাকায়। ইউসুফের নির্বিকার চেহারাটা এক পলক দেখে সরফরাজের বুকে গাল লেপটিয়ে মাথা নিচু করে রাখে। সরফরাজ হেসে ফেলল। ইউসুফ কিছু বলেনি। বিভা সত্যিই ধুরন্ধর চঞ্চল। ইউসুফ ঢোকে। জাহানারার সাথে কি কথা বলে। বিভা মৃদু কণ্ঠে সরফরাজকে বলে, ভাইজান, আপনি কিছু বলেন না। কি বলবে? নিজের কথা থামিয়ে ভ্রু উঁচিয়ে ফিরে তাকায় ইউসুফ। বিভা চুপ করে গেল। কড়া চোখে একবার ইউসুফের চোখে চেয়ে দৃষ্টি নামালো। সরফরাজের কাছে গুটিয়ে গিয়ে মিষ্টি হাওয়াই মিঠাইয়ের মতন তুলতুলে কণ্ঠে বলল, পানি খাবো ভাইজান, খাইয়ে দিন। বিভার বলতে দেরি হলো, সরফরাজের ব্যস্ত হতে দেরি হলো না। পাশের টেবিল থেকে পানি ভর্তি গ্লাসটা তুলে নিল জলদি। বিভার ঠোঁটে ঠেকিয়ে ধরতেই সেদিকে চেয়ে মলিন হাসল ইউসুফ। এই যে রুষ্টপুষ্ট প্রচণ্ড রাগী মানুষটা, যাকে দেখলে গ্রামের নেতা চেয়ারম্যানরা পর্যন্ত মাথা নুইয়ে সালাম ঠোকে, তার কাছে একমাত্র এই বিভা ইভাই এমন আবদার করতে পারে। এত ভালোবাসেছে বোনদের। আজ পর্যন্ত কোনো দিন বকা তো দূর, সামান্য উঁচু কণ্ঠে কথাও বলতে শোনেনি, এক মুহূর্তের জন্যেও না। ইউসুফ হাসার চেষ্টা করে। একটা দীর্ঘশ্বাসও কি বেরোয় সঙ্গে। সকালে ঠান্ডার মধ্যে আর গোসল করা হয়নি। সূর্যের দেখা মিলতে মিলতে দ্বীপ্রহর গড়িয়ে গেল। ঘড়ির কাঁটা যখন 4টে ছুঁই ছুঁই ঝলমলে করা রোদ ঠিকরে পড়ল বারান্দায়। ঝটপট গোসল সেরে ভেজা চুলগুলো ঝাড়তে ঝাড়তে বরফ শরীরটা নিয়ে সেই রোদেই এসে আশ্রয় নিল ইভা। কাঁপুনি দিচ্ছিল। রোদ গায়ে পড়তেই কিছুটা আরাম হলো। চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। গলার জামা ভিজে যাচ্ছে। স্তব্ধ মধ্য দুপুর। একপাশে এনে বিশাল চুলগুলো বার কয়েক ঝাড়া দিতেই 2-3টে পুরুষ কণ্ঠের হাসির শব্দে হাত থেমে গেল তার। কণ্ঠগুলো চেনে, কিন্তু সামান্য ঝুঁকে উঠোনের ঘাসের উপর বেতের চেয়ার পেতে সরফরাজ ইউসুফ, অতপর সামনের চেয়ারটায় কালো টি শার্ট পরিহিত চওড়া কাঁধের ব্যক্তিটাকে দেখেই বার কয়েক পিসুম খেল ইভা। উত্তপ্ত রোদটা বোধহয় হঠাৎই আর কাজ করল না। রগে রগে কাঁপুনি ধরে গেল। সায়ন কখন এলো?
ভাইয়েরা বাসায় আছে জানি, ছুটির দিন, কিন্তু সায়ন এরা এত হাসাহাসি করছে কেন? এমনি কি হাসি ভাইজানের সাথে? আর তাকে কি সব বলে, অসভ্য মানুষ। চুল ছাড়ার শব্দে দূর থেকে মিষ্টি রোদে মুড়িয়ে থাকা রমণীর একপাশে এনে রাখা ঝরঝরে ভেজা চুলগুলোর দিকে চোখ পড়েছিল সায়নের। রমণী বিস্ময়ে হাঁ হয়ে চেয়ে আছে। টুকটুকে গাল দুটো রোদে লাল হয়েছে নাকি লজ্জায় ঠিক বোঝা গেল না। আশেপাশের পুরুষ দুটোর উপস্থিতি লক্ষ্য করে নিভৃতে চোখ নামিয়ে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিল সায়ন। এরপর আবার চোখ তুলল যখন ইভা তো দূর, ইভার ছায়াটুকুও নেই সেখানে। ফাঁকা ধুধু বারান্দার দিকে চেয়ে এবার নিশ্চিত হয়ে গেল সে। গাল দুটো তবে লজ্জায় লাল হয়েছিল। হাসি ঠাট্টায় মশগুল থাকতে থাকতে কখন যে এত সময় গড়িয়েছে বুঝতেই পারল না সায়ন। পছন্দের বাদামি বেল্টের হাত ঘড়িটার দিকে হঠাৎ চোখ পড়তেই চোখ কপালে উঠল যেন। এসেছিল কেবল আধা ঘন্টার জন্য। ইভার বাবা মার সাথে একটু দেখা করেই আবার চলে যাবে। গ্রামে আসার সময় করে উঠতে পারে না। একদিনের জন্য এসেছে যখন, দেখা না করে চলে যাওয়াটাও ভালো লাগছিল না। তাছাড়া ওনারা ওকে বড্ড স্নেহ করেন। ভাইয়া, আমার যেতে হবে যে, এবার 5টা বেজে গেছে। শুক্রবার এমনি জ্যাম থাকে, এখন রওনা দিল ফিরতে 10টা-11টা বেজে যাবে। তার কথা শেষ হলো না। জমিলার মা খালি কাপের ট্রেটা বদলে দিয়ে গেল। এতক্ষণে আরো 4-5 বার সে ট্রে বদলেছে। কাপ ভর্তি গরম চা দিয়ে গিয়েছে। সরফরাজ চাপা স্বরে বলল, এটা খেয়ে নাও, তারপর আর আটকাবো না। মানা করতে পারল না সায়ন। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চায়ের কাপটা তুলে নিল। নির্জন পরন্ত বিকেলে নিস্তব্ধতা কাটিয়ে সরফরাজের ফোন বাজল। চোখের ইশারায় অনুমতি দিয়ে ফোন হাতে সে একটু দূরে গিয়ে দাঁড়াতেই সায়নের দিকে চেপে এলো ইউসুফ। গলা খুসখুস করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। সায়ন তাকালো। কিছু বলবেন ভাইয়া? অবশ্যই। বলুন। ইউসুফ চেপে এলো আরো খানিকটা। কিয়ৎক্ষণ চুপ থেকে ফিসফিস করে শুধালো, চায়ে চুমুক দেবার বাহানায় আপনি যার জন্য বারবার ওদিকে তাকাচ্ছেন সে আর আসবে না সায়ন সাহেব। আচমকা ধরা খাওয়া অপরাধীর মতো এক পলক তাকিয়েই মৃদু শব্দ করে হেসে ফেলল সায়ন। হঠাৎই কি একটা অদ্ভুত সুপ্ত লাজুকতা খেলে গেল পুরুষ চোখেও। ছোট্ট একটা উত্তর এলো, জানি। জানো, তবু তাকাচ্ছ কেন? বলে চায়ের কাপে লম্বা চুমুক দিল ইউসুফ। অপর পাশের মানুষটাকে বেশ জব্দ করে ফেলার প্রমাণস্বরূপ ঠোঁটের কোণে বাঁকানো একটা হাসি বেশ শোভা পাচ্ছে। ওই যে মরিচিকার পিছে ছোটা মানুষের আদি স্বভাব, আমিও মানুষ বটে। ইউসুফ সব প্রতিভ হলো, মাথা নাড়ালো। ছেলেটার কথার ধাঁচ আছে। সন্ধ্যার পরপরই একটু বেরিয়েছিল ইউসুফ। যাবার আগে একবার বিভার ঘরে দেখে গিয়েছে। মেয়েটা ঘুমাচ্ছিল চুপ করে, কিন্তু ফিরে আসার পর আর তাকে আর চুপটি করে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেল না। ফাঁকা ঘর, শূন্য বিছানা। আদ্যপ্রান্ত চোখ বুলিয়ে ঘরের দরজাটা নীরবে লাগিয়ে দিল ইউসুফ। দ্বিতীয় গেল ইভার ঘরে। দরজা খোলাই ছিল। কোলের উপর বই রেখে পড়ছিল ইভা। দরজায় ইউসুফকে দেখেই চোখ তুলে তাকালো। কিছু বলতেও পারল না, তার আগেই প্রশ্ন ছুড়ল ইউসুফ, তোর বোন কই? আকস্মিক প্রশ্নটায় অপ্রস্তুত হয়ে গেল ইভা। কিছু বলবে তার আগেই ইউসুফ আবার বলল, টই টই করছে না? কই গিয়েছে? ওকে না আমি দুপুরে বললাম 2-1 দিন ছুটোছুটি না করতে। না, ঘুমিয়েছিল, একটু আগে উঠেছে। মনের সাফাই গাওয়াটা বিশেষ একটা জুৎসই হলো না বোধহয়। ইভা নিজেও বুঝলো। এখন কোথায়? ঘরেও নেই, নিচে গিয়েছে মনে হয়। আমি তো নিচ থেকেই এলাম। উঠোনে মনে হয়, ছাদেও হতে পারে। বেশ। দরজাটা আলগা করে ফিরিয়ে দিয়ে চলে গেল ইউসুফ। ইভা একা একাই আমতা আমতা করলো কিছুক্ষণ। তার বোনটা কেন যে কথা শোনে না। রাতের অমামলিন করে জ্যোৎস্না উঠেছে। একলা একা রূপালী চাঁদটা হয়তো আত্মশ্লাঘায় বিভোর। এমন অপরূপ সে। বাড়ির উঠোনে বিভাকে পাওয়া গেল না। ইউসুফের চওড়া কপালে চিন্তার ভাঁজ পড়ল। এই নিঝুম রাতের বেলা মেয়েটা একা একা গিয়ে ছাদে বসে আছে নাকি? এত সাহস যে কই পায়?
অতঃপর তার চিন্তার ভাঁজ বাড়িয়ে বিভাকে ছাদেও পাওয়া গেল না। গাছের পাতা কম্পন শূন্য, বাড়ির পিছনের দিকটা গাছগাছালিতে ভর্তি। কাঁঠালি চাপার ঘ্রাণে মাথা ধরে যায়। আধারে সামান্য মানব ছায়াও দৃষ্টিগোচর হয় বহু কষ্টে, একটু জ্যোৎস্নার আলোতে। এখানে কি করছো তুমি? এত একাগ্র নীরবতা মুহূর্তেই উবে গেল। শুকনো পাতা পড়ে ছয়লাভ হয়েছিল নিচে। মর্মর শব্দে সেই পাতা ভেঙে কাছে এসে দাঁড়ালো ইউসুফ। অথচ তার উপস্থিতিতে নির্বিকার চিত্তে বসে থাকা ছায়া মানবী বিন্দু পরিমাণও নড়ল না। যেন সেই কণ্ঠ তার কর্ণকুহরে পৌঁছতেই পারেনি, এমন একটা ভাব নিয়ে সে খুব নির্লিপ্ত ভঙ্গিতে একাধারে হাতের ছোট্ট লাকড়ির টুকরাটা দিয়ে উঠোনের মাটিতে খুঁড়তে লাগলো, যা সে বিগত অনেকক্ষণ যাবৎ মনোযোগ সহকারে করেই যাচ্ছিল। তার মনোযোগের পরিবর্তন ঘটল না, তবে মুখের উপর ছেয়ে থাকা খোলা এলোকেশের নিচে খুব যন্ত্রণায় একজোড়া আবেগী চোখ বারবার পলক তার মুখ তুলে চাওয়ার অপেক্ষায় ইউসুফ ঠাই হয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। গাছের ফাঁকফোকর গড়িয়ে অল্প একটু জ্যোৎস্না আসে। ছায়া মানবীর নির্লিপ্ততার পরিমাণ আঁচ করতে করতেই পাথর কঠোর চোখের চাহনি নরম হয়ে এলো ধীরে ধীরে। সামান্য নিবিড় হয়ে পাশে বসতেই গলার স্বর নেমে গেল অনেকটা। মন খারাপ কেন? খুব রুক্ষ কণ্ঠেও সহস্রাধিক অনুভূতি লুকোনো গেল না। প্রতিটা বায়ুকণা অবধি টের পেল তার হৃদয় আকুতি। ছায়া মানবী মুখ না তুলেই থমথমে কণ্ঠে উত্তর দেয়, মন খারাপ না। খারাপ কেন? উত্তর এলো না, প্রশ্নও হলো না। আর সময় গেল। হাতের লাকড়িটা পড়ে যাবার সময় শব্দ হলো। বিভা মুখ তুলে গাছের ফাঁকে লুকিয়ে থাকা আকাশের বিশাল চাঁদটায় চোখ আটকালো। বিষণ্ণ উদাসীন বার কয়েক পলক পড়ল। কোন ঘেঁষে তপ্ত জল গড়ালো কি অন্ধকারে বোঝা গেল না। হাত বাড়িয়ে চোখের কোণ ছুঁয়ে দেখতে পারল না ইউসুফ। কি যেন আটকে দিল। অবগত পরিণতি? বিষণ্ণার মলিনতায় জ্যোৎস্নাও ম্লান হলো যেন। অদ্ভুত ম্লানিমা গ্লাস করলো চারিপাশ। ওঠো, রাত হয়েছে, ঠান্ডা পড়ছে, ঘরে চলো। ইউসুফ তাড়া দিল। এবারে উত্তর এলো না, তবে শিরা উপশিরায় রক্ত জমিয়ে দিয়ে তার শক্ত বাহুতে কাত করে মাথা ঠেকালো বিভা। নিজের দুই হাত দিয়ে তার এক হাত পেঁচিয়ে ধরে বিড়বিড় করে বলল, চুপ করে বসে থাকেন, আমি আর কিছু বলবো না। ওখানে আর টু শব্দটাও হলো না। শীতও কিভাবে ভীতু হয়ে পড়লো মনের উষ্ণতায়। কাঠা নীলাচাও কেন হঠাৎ এমন ঘ্রাণ ছড়ালো? খুব তীব্র। ধবধবে নরম লেপটা দুপুরেই নামানো হয়েছিল। কড়া রোদে দিয়ে ছেড়ে ছুড়ে পরিষ্কারও করে রাখা হয়েছে। সন্ধ্যার দিকে যৎকিঞ্চিত ঠান্ডা ঠান্ডা অনুভব হওয়া মাত্র আলুথালু হয়ে আপাত মস্তক তার ভিতরে ঢুকে পড়েছে তন্দ্রা। সেই যে ঢুকেছে আর বেরোয়নি। প্রাপ্তবয়স্ক সহধর্মিনীর চেনা জানা শিশু সুলভ আচরণে ঘরে ঢুকেই শব্দ করে হেসে ফেলল সরফরাজ। দরাজ কণ্ঠের হাসি, নিশ্চুপ ভোরের প্রথম কলরবের মতন পবিত্র। সরফরাজের হাসি কর্ণগোচর হতে পারে না। লেপের ভিতর থেকেই রাগী থিতিয়ে ওঠা মেয়েলি কণ্ঠ শোনা যায়, খবরদার হাসবেন না সরফরাজ। যাকে উদ্দেশ্য করে রাগ ছাড়া হলো সে খুব বিশেষ একটা তোয়াক্কা করলো বলে মনে হলো না, বরং আরেক ঝলক চওড়া হাসি তার ঠোঁট বরাবর ছুঁয়ে গেল। জোর করে ধমক দেওয়া মেয়েলি কণ্ঠটা ঠিক বুক বরাবর ছুঁয়ে গেল। মাথার উপর দিয়ে লেপ টেনে ভিতরে বসেছিল তন্দ্রা। সরফরাজ লেপের উপর দিয়েই পার দুয়েক হাত বুলিয়ে দিল তার মাথায়, বলল, আচ্ছা, হাসলাম না। তোমার বেশি শীত করছে তনু। লেপের ভিতরে তন্দ্রা ঠিক টের পেল সেই মোলায়েম স্পর্শ। মুখে অবশ্য বললেন না কিছু, এদিক ওদিক মাথা নেড়ে না বোঝালো তা কেবল। লেপ সহ ছোট্ট মাথাটা এদিক ওদিক দুলে উঠতেই কি যেন তুলতুলে একটা অনুভূতি হলো সরফরাজের। সহ্য করতে না পেরে সে আবার হেসে ফেলল, তবে এবার আর শব্দ হলো না। নিভৃত চাপা হাসি অনেকক্ষণ একটানা একদিকে স্থির থেকে ধীরে ধীরে মিলিয়ে গেল। হালকা গোলাপি রঙের উলের বলটা গড়াতে গড়াতে মেঝের মাঝ বরাবর চলে গেছে। সরফরাজ হাতের কাগজগুলো আলমারিতে রেখে ফিরে এলো। উলের বলটা মেঝে থেকে তুলে খোলা উলের রশিটা বলের সাথে পেঁচাতে পেঁচাতে ঠিক চেয়ে দাঁড়ালো বিছানার সামনে, উলের উৎস লেপের নিচে। খুব যতনে দুটো মমতা মাখা হাত নিখুঁত কুশি কাটায় ব্যস্ত। সরফরাজ অল্প করে লেপটা খুলে ঝুঁকে গিয়ে ভেতরে মাথা ঢোকায়।
নিজের বানানো কৃত্রিম উষ্ণ রাজ্য আকস্মিক সরফরাজের আগমন কিয়ৎক্ষণ চোখ বড় বড় করে হতচকিত হয়ে চেয়ে রইল তন্দ্রা। তারপর মাথা নামিয়ে বিড়বিড় করে স্বগোক্তি করে বলল, দৈত্য এলো কোথা থেকে? সরফরাজ বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল। আমি দৈত্য তন্দ্রাবতী? কম কি? মুখটা আগিয়ে আনে তন্দ্রা। সরফরাজ ভ্রু উঁচায়, হঠাৎই সামনের কালো চোখের মনিতে তন্ময় হয়েছে কি যেন ভাবে বেশক্ষণ। অতঃপর হাতের উলের বলটা তন্দ্রার কোলের উপর রেখে খুব ধীর হেয়ালিস্বরে বলে,